দুধ মানেই আমূল। আর এই নামটির পিছনে রয়েছে একটি অনেক বড় সংগ্রামের গল্প। হাজার হাজার কৃষক, কিছু জনদরদি নেতা ও একজন অল্প বয়সী ইঞ্জিনিয়ারের অগাধ পরিশ্রম, ত্যাগ ও বুদ্ধিতে গড়ে উঠেছে ভারতের এই অন্যতম সেরা ব্র্যান্ড আমূল। ফ্রেন্ডস, হ্যালো, আমি রাজ এবং থিঙ্কারের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা এখানে জানবো কি করে কৃষকদের একটি ছোট্ট কোঅপারেটিভ সোসাইটি হয়ে ওঠে ভারতের একটি অন্যতম বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড। গল্পটি শুরু হয় 1930-তে, যখন পলসন কোম্পানি দুধের বাজারে একচ্ছত্র আধিপত্যে বিপন্ন হয়ে উঠেছিল কৃষকদের জীবন, কারণ তারা অত্যন্ত কম দামে পলসন কোম্পানি ও মিল্ক কন্ট্রাক্টরদের কাছে দুধ বিক্রি করতে বাধ্য হতো। তবে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন 1945-এ বম্বে সরকার বম্বে মিল্ক স্কিম লঞ্চ করে। এই স্কিমে বলা হয় দুধ গুজরাটের কায়রা থেকে বম্বে নিয়ে আসতে হবে এবং আশেপাশে এলাকায় তা সরবরাহ করতে হবে। তবে এতে পলসন কোম্পানির লাভ হলেও কৃষকরা মুনাফার মুখ দেখতে পায় না, বরং তারা ক্রমশ পলসন ও মিল্ক কন্ট্রাক্টরদের দ্বারা শোষণ হতে থাকে। এই সমস্যা থেকে উদ্ধার পেতে কৃষকরা দেখা করেন তখনকার গুজরাট কৃষক নেতা শ্রী ত্রিভুবন দাস প্যাটেলের সাথে। ঠিক এরপর ত্রিভুবন দাস প্যাটেল কৃষকদের নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের কাছে গেলেন। সর্দার প্যাটেল কৃষকদের একটি কোঅপারেটিভ সোসাইটি গঠন করার কথা বললেন এবং তিনি এই কোঅপারেটিভ গঠনে কৃষকদের সাহায্য ও নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করেন মোরারজি ভাই দেসাইকে। তারপর মোরারজি ভাই দেসাই কৃষকদের এই দুধের কোঅপারেটিভ গড়ে তোলার জন্য কৃষকদের নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে সভা করেন এবং তিনি কৃষকদের বোঝাতে সক্ষম হন যে এই কোঅপারেটিভ এ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দুধ চাষিরা তাদের দুধ দিতে পারবে। দুধের কোয়ালিটি অনুযায়ী সকলকে ন্যায্য টাকা তৎক্ষণাৎ দেওয়া হবে। সরকারকে এই কোঅপারেটিভ থেকে দুধ নিতে হবে। সরকার যদি এই কোঅপারেটিভ থেকে দুধ না নেয় তাহলে কৃষকরা সরকারের বিরুদ্ধে স্ট্রাইক ঘোষণা করবে। ঠিক এরপর সকল কৃষকদের সহমত ও সহায়তায় 4 জানুয়ারি 1946-এ গড়ে ওঠে ইন্ডিয়ার প্রথম দুগ্ধ কোঅপারেটিভ সোসাইটি, যার নাম কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড। ঠিক এরপর কোঅপারেটিভটি সরকারের কাছে গেলে সরকার যথারীতি সেটিতে না বলে দেয়, ফলে কৃষকরাও বাধ্য হয় গভর্নমেন্টের বিরুদ্ধে স্ট্রাইক করতে। আর টানা 15 দিন চলে এই স্ট্রাইক। এর ফলে কায়রা থেকে বম্বেতে এক ফোঁটাও আর দুধ যায়নি। আর বম্বে মিল্ক স্কিম সে তো প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। সরকার আর কোনো উপায় না দেখে বাধ্য হয় কোঅপারেটিভের সাথে একটি কন্ট্রাক্ট সাইন করতে। এরপর আস্তে আস্তে বদলাতে থাকে কৃষকদের জীবন। 14 ডিসেম্বর 1946-এ কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন নামক এই কোম্পানিটি সরকারের খাতায় রেজিস্টার হয়। প্রথম অবস্থায় যদিও মাত্র 2টি গ্রামের কৃষকরা মিলে মোট 240 লিটার দুধ দিত, কিন্তু 1948-এর শেষে আরও প্রায় 400 জন কৃষক এই কোঅপারেটিভটিতে যোগদান করেন এবং তখন দুধের পরিমাণ প্রায় দাঁড়ায় 5000 লিটার। কায়রা ইউনিয়ন 1948 থেকেই বম্বে মিল্ক স্কিমের জন্য দুধ প্যাস্টিউরাইজেশন শুরু করে। এখানে বলে রাখা ভালো, প্যাস্টিউরাইজেশনের মানেটা কি। প্যাস্টিউরাইজেশন মানে হলো দুধকে টকবক করে ফুটিয়ে তার ভিতর থেকে হার্মফুল ব্যাকটেরিয়া এবং প্যাথোজেন্সগুলোকে মেরে ফেলা। কেন মেরে ফেলা? এর ফলে দুধটাকে অনেক দিন অবধি সংগ্রহ করে রাখা যায় এবং দুধটা তাড়াতাড়ি নষ্টও হয়ে যায় না। বেশ কিছুদিনের মধ্যে আরও অনেক কৃষক এই কোঅপারেটিভে দুধ দিতে শুরু করে। তখনই শুরু হয় আর এক নতুন সমস্যা। বম্বে মিল্ক স্কিমের কাছে তখন এত দুধ একসাথে স্টোর করার ক্যাপাসিটি ছিল না। সেই সময় এই কোঅপারেটিভটির চেয়ারম্যান হয়ে আসেন ডক্টর ভার্গিস কুরিয়েন, যাকে ফাদার অফ হোয়াইট রেভলিউশনও বলা হয়, এবং তিনি অতিরিক্ত দুধকে মিল্ক পাউডারে পরিণত করার কথা বলেন। ইন্ডিয়া এমন একটি কান্ট্রি যেখানে গরুর দুধের চেয়ে বাফেলো মিল্ক বা মহিষের দুধের প্রোডাকশন অনেক বেশি। তখন
ডক্টর ভার্গিস কুরিয়েন ত্রিভুবন দাস প্যাটেলের সাথে মিলে গুজরাটের আনন্দে এই কোঅপারেটিভের জন্য একটি প্ল্যান্ট কেনেন এবং তার নাম দেন আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। আর এরপরেই ডক্টর কুরিয়েন তার বন্ধু হরিচাঁদ মেঘা দালায়ের সাথে মিলে আনন্দ প্ল্যান্টটিতে বিশ্বের প্রথম বাফেলো মিল্ক স্প্রে ড্রায়ার প্রতিষ্ঠা করেন। এই সময় এটি ছিল বিশ্বের প্রথম এত বড় প্ল্যান্ট যেখানে প্রতিদিন 1 লক্ষ লিটার দুধ প্রসেস করা হতো এবং দুধের বিভিন্ন আইটেমও তৈরি করা হতো। ঠিক এই সময়ই ডক্টর কুরিয়েন উৎপন্ন মিল্ক প্রোডাক্টগুলি ঠিকমতো সেলের জন্য একটি ব্র্যান্ড নেম ঠিক করেন এবং তিনিই কায়রা ইউনিয়নের নাম পরিবর্তন করেন। তার নাম দেন আমুল, যার অর্থ হলো অমূল্য অর্থাৎ প্রাইসলেস। এরপর পলসন বাটার এর সাথে মার্কেটে টক্কর দেওয়ার জন্য তার প্রয়োজন ছিল একটি অ্যাডভার্টিজমেন্টের। তিনি চেয়েছিলেন এমন একটি অ্যাডভার্টিজমেন্ট যেটি ইন্ডিয়ান হাউস মেকারদের খুব অ্যাট্রাক্ট করবে। তখনই তিনি এটির দায়িত্ব দেন ডানকুনাহ কমিউনিকেশনকে। সিলভেস্টাস ডানকুনাহ ও ইউস্টাস ফার্নান্ডিসকে 1966-এ তৈরি হয় সেই বিখ্যাত ছোট্ট আমুল গার্ল, যার ট্যাগলাইন আটারলি বাটারলি। এই আমুল গার্ল ইন্ডিয়ান হাউস মেকারদের মন জয় করেছে। তাই নয়, সময়ের সাথে সাথে রাজনৈতিক, সামাজিক, খেলাধুলো, সিনেমা সকল ক্ষেত্রেই নিজের বক্তব্য রেখেছে। ঠিক এরপর সময়ের সাথে সাথে ডক্টর GH উইলস্টার বাফেলো মিল্ক দিয়ে চিজ তৈরির প্রসেস শুরু করে, যা আমুলকে একটি অন্য মাত্রা এনে দেয়। শুধু তাই নয়, 1970-তে হোয়াইট রেভলিউশনেও লিড করে এই ইউনিয়ন। আর স্বাধীনতার পর সরকার এই ইউনিয়নের পাশে দাঁড়ায়। আমুল মিল্কের চাহিদা বাড়ানোর জন্য বাইরের দেশ থেকে মিল্ক ইম্পোর্ট করা বন্ধ করে দেয়। 1964-এ লাল বাহাদুর শাস্ত্রী আনন্দ ভিজিট করার পর এবং কায়রা ইউনিয়ন কৃষকদের জীবনে প্রভাব জানার পর তিনি দিল্লি ফিরে এসে ন্যাশনাল ডেয়ারি বোর্ড NDDB গঠন করেন, যাতে এই ধরনের ইউনিয়নকে পুরো দেশে ছড়িয়ে দেওয়া যায়। ডক্টর কুরিয়েনের সাহায্যে আমুল ইন্ডিয়ার 1 নম্বর মিল্ক ব্র্যান্ড হয়েছে। ডক্টর কুরিয়েন, ত্রিভুবন দাস প্যাটেল, মিস্টার দালায়ার সহায়তায় আমুল এতটাই সাকসেস পেয়েছে যে আমুলকে দেখে গুজরাটের ছোট ছোট আরও 5টি কোঅপারেটিভ গড়ে ওঠে। বর্তমানে আমুল প্রতিদিন প্রায় 3.6 মিলিয়ন লিটার দুধ 18,000টিরও বেশি গ্রাম থেকে সংগ্রহ করে। এই বিশাল নেটওয়ার্কটি অটোমেশন, কোল্ড চেইন সিস্টেম ও পাঞ্চুয়ালিটির জন্য খুবই বিখ্যাত। আমুল শুধু ব্যবসা করে না, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে তোলে। লাখো নারীর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমুল এই দেশটিকে মিল্ক ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড বানিয়েছে। সত্যিই আমুল প্রমাণ করে দেয় যে ট্রান্সপারেন্সি, ইনোভেশন ও জনগণের অংশগ্রহণ থাকলে যে কোনো সেক্টরই বিপ্লব বা রেভলিউশন আনা সম্ভব। আজকে আমুলের এই গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর কোন কেস স্টাডি আপনারা জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।